হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান বই থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ, 2 নম্বর হচ্ছে মাপযোগ বা পরিমাপ। এই দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দিয়েছি। এই দুটো চ্যাপ্টার থেকে সমস্ত বিষয়বস্তু একদম জলের মতো সহজ করে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, যাতে করে সবাই যারাই ক্লাসগুলো দেখবে যাতে করে সহজে এবং খুব কম সময়ের মধ্যে পুরো বিষয়বস্তু বুঝতে পারো, সেভাবে আমরা ক্লাস দিয়েছিলাম। তার পাশাপাশি আমাদের টেক্সট বই থেকে আমরা মার্ক করে দিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন আসে, যাতে করে তোমরাও সেগুলো মার্ক করে নিতে পারো এবং সেকেন্ড ইউনিট টেস্টের আগে, পরীক্ষার আগে তোমরা প্রিপারেশন নিতে পারো। এছাড়াও আমরা রেফারেন্স বই থেকে প্রত্যেক দিনের ক্লাসে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখে যাবে, কোন প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদের রেফারেন্স বই থেকে বা সহায়িকা বই থেকে দেখিয়ে দিয়েছিলাম। কেমন? যারা এই দুটো চ্যাপ্টার, শিলা ও খনিজ পদার্থ আর একটা হচ্ছে মাপযোগ বা পরিমাপ, এই দুটো চ্যাপ্টারের যে ক্লাসগুলো হয়ে গেছে, যদি কেউ না দেখেছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 6-এর পরিবেশ এই নামে একটা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 6 যেটা রয়েছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, সেটা শুরু করব। দেখো, আমরা যদি আমাদের প্রথমে আমরা বাস্তব কিছু উদাহরণ দেব। আমরা দেখেছি যে আমাদের আশেপাশে কিছু কিছু বস্তু রয়েছে যেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে। আবার কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ঘরবাড়ি বলো বা গাছপালা বলো বা রাস্তাঘাট, তারা আজ যেখানে আছে 1 বছর আগে সেখানেই ছিল, আগামীকাল সেখানেই থাকবে। সময় পাল্টে গেলেও তার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। ওকে, তাহলে এই যে একটা প্রকাণ্ড বট গাছের কথা বলছি আমরা, সে যে কোনো গাছপালা, সেটা কিন্তু যে জায়গাতে তুমি দেখতে পাচ্ছ প্রতিদিন সেখানেই তুমি বরাবর দেখছো, তাহলে তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না। তাহলে যেসব বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাদের আমরা কি বলি? তাদের বলি আমরা স্থির বস্তু। ওকে, তাহলে এটাই আমরা লিখতে পারি স্থির বস্তু কাকে বলে। বা আমরা অন্যরকমভাবে বলতে পারি যে কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে সেই সব বস্তুকে স্থির বস্তু, বা একে আমরা কি বস্তু বলতে পারি? অচল বস্তু বলতে পারি, অচল বস্তু বলতে পারি। ওকে, তাহলে কোনো বস্তু, আমি কি বলছি, কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বা অচল বস্তু বলে। ওকে, তাহলে পারিপার্শ্বিক মানে আশেপাশে। ধরো তোমার বাড়ি আছে, বাড়ির সামনে একটা গাছ রয়েছে, তাহলে সেই গাছটা তুমি বাড়ির সামনে প্রত্যেক দিন দেখতে পাচ্ছ, তাহলে বাড়ির সাপেক্ষে গাছটার কোনো স্থান পরিবর্তন হয় না। বা কারো বাড়ির পিছন দিকে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটা অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে বাড়ির সাপেক্ষে পুকুরের অবস্থান পাল্টাচ্ছে না, বা পুকুরের সাপেক্ষে বাড়িটার অবস্থান পাল্টাচ্ছে না। রাস্তায় যেখানে তোমাদের বাড়ি, সেই রাস্তার সেখানেই কিন্তু তুমি তোমার বাড়িটাকে বরাবর দেখছো, তাহলে রাস্তার সাপেক্ষে তোমার বাড়ির অবস্থানও পাল্টাচ্ছে না। তাহলে এই যে বস্তুগুলোর কথা বলছি আমরা, বাড়ি বলো, রাস্তাঘাট, গাছপালা বলো, বা পাহাড় পর্বত, সেগুলো কিন্তু হচ্ছে স্থির বস্তু। ওকে, আর স্থির বস্তুর যেটা অবস্থা সেটাকে কি বলা হয়? স্থির বস্তুর যেটা অবস্থা সেটাকে বলা হয় স্থিতি। কেমন? রেস্ট বলা হয়, স্টেট অফ রেস্ট। স্থিতি মানে হচ্ছে স্থিতিশীল বস্তুর যে অবস্থা, যে তারা স্থির অবস্থা থাকছে, এই যে অবস্থা তাকে বলা হয় স্থিতি। ক্লিয়ার? এবার তুমি হয়তো দেখছো, তুমি গাছতলায় দাঁড়িয়ে আছো, গাড়ি বাইক চলে যাচ্ছে, স্কুটি চলে যাচ্ছে, বা একটা গরু হাঁটাচলা করছে, বা একটা ইঁদুর ছুটে যাচ্ছে। তাহলে এগুলো যখন এই কাজগুলো করছে, গরু কিন্তু দাঁড়িয়ে নেই, তাহলে হাঁটাচলা করছে, ইঁদুরটা ছুটে যাচ্ছে, বা বাইকগুলো, বা কোনো একটা মেয়ে হয়তো স্কুলে যাচ্ছে, বা একটা মোটর গাড়ি সেটাও কিন্তু সরে যাচ্ছে। এই জিনিসগুলো, বা আকাশে তুমি একটা দেখতে পাচ্ছ একটা পাখি উড়ে চলে গেল, কেমন? বা জলের মধ্যে তুমি দেখছো মাছ মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে। যখন ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়, তখন বলটা সবসময় কিন্তু গতিশীল। ফুটবলে এর পা থেকে আরেক পা, আরেক পা থেকে আরেক পা, ফুটবলটা কিন্তু স্থান পরিবর্তন করছে। ক্রিকেটের সময় বোলার বল করলো, তারপরে ব্যাটসম্যান যিনি থাকলেন তিনি কিন্তু ব্যাটটা ঘুরিয়ে কোনো একটা দিকে বলটা মারলো, তাহলে এখানে বলটারও স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে যে বস্তুগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করবে বা করে, তাদেরকে আমরা কি বলবো? গতিশীল বস্তু বলবো। এবং গতিশীল বস্তুর এই যে অবস্থা, সেটাকে আমরা কি বলবো? গতি বলবো। গতিশীল অবস্থার এই যে অবস্থা, তাকে আমরা গতি বলবো। কেমন? তাহলে যেসব বস্তু সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে না, সেসব বস্তুকে আমরা স্থির বস্তু বলছিলাম।
একই রকমভাবে এখানে আমরা আবার করে না না বলে বলবো করে। তাহলে যেসব বস্তু সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই সব বস্তুকে গতিশীল বস্তু বা সচল বস্তু বলে, এবং গতিশীল বস্তুর এই অবস্থাকে গতি বলে। ওকে, তাহলে এই দুটো সংজ্ঞা তোমরা কিন্তু করবে। কেমন? যেমন আমি পারুলের বই থেকে দেখাচ্ছি, এই যে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, দেখো সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞা তোমরা করতে পারো। পারুলের 120 পাতায় কিন্তু এটা দেওয়া হয়েছে। ওকে, যদি ভাবো যে রায়মার্টিন থেকে করবে, রায়মার্টিনেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রায়মার্টিনের স্থির বস্তু এবং স্থিতি, গতিশীল বস্তু, গতি কাকে বলে উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো করে যাবে। স্থির বস্তু, গতিশীল বস্তু কাকে বলে, স্থিতি ও গতি কাকে বলে। এখানে দেখো স্থির বস্তু যেখানে আমরা পড়ছিলাম, এখানে বলছে এই মুহূর্তে তোমার চারপাশে যেসব স্থির বস্তু রয়েছে তাদের নাম খাতায় লেখো। এই অবস্থায় বইটা আমার কাছে স্থির অবস্থায় রয়েছে, বাড়ির মধ্যে আমার যে চেয়ারটা সেটা স্থির অবস্থায় রয়েছে, টেবিলটা স্থির অবস্থায় রয়েছে, বা আলমারি সেগুলো স্থির অবস্থায় রয়েছে, যে টিভিটা আমি রেখে দিয়েছি সেটা হয়তো স্থির অবস্থায় রয়েছে। এরকমভাবে আমরা স্থির বস্তুগুলোর নামগুলো লিখতে পারবো। ওকে, এখন রবিনের দেখা স্থির বস্তু নয় এমন কয়েকটি বস্তুগুলোর নাম লিখো। যেমন রবিনের দেখা স্থির বস্তু নয়, কেমন? স্থির বস্তু নয় কোনটা? গরু, এটা স্থির বস্তু নয়। বাইক, মোটর বাইক, মোটর গাড়ি, কেমন? পাখিটাও স্থির নয়। স্কুলের ছাত্রছাত্রী যারা, তারাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে এরা কিন্তু স্থির অবস্থায় নয়, স্থির অবস্থায় নেই। কেমন? তাহলে এই বস্তুগুলো কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে? হ্যাঁ, এরা সময়ের সাথে সাথে তাদের স্থান পরিবর্তন করছে। এবার বলছে এই মুহূর্তে তোমার চারপাশে যে গতিশীল বস্তুগুলোর নাম লেখো। তোমার চারপাশে যদি হয় তাহলে এখানে আমি গরুটাকে বলতে পারি গতিশীল রয়েছে, অটোরিকশা রয়েছে, বাইক রয়েছে, স্কুলের ছাত্রছাত্রী এরা গতিশীল অবস্থায় রয়েছে। কেমন? তুমি চলন্ত ট্রেনে বা বাসে জানলার ধারে বসে বাইরের দিকে তাকালে বাইরের বস্তুগুলিকে কি একই রকম অবস্থায় দেখতে পাও? আমরা কখনোই কিন্তু বাইরের দিকে এক বস্তুগুলোকে একই অবস্থায় দেখতে পাই না, মনে হয় যেন আমি যাচ্ছি আর গাছপালা, হয়তো মাঠে একটা গরু চড়ছে বা একটা পুকুর রয়েছে, সেটা পিছনের দিকে সরে যাচ্ছে, এরকম কিন্তু মনে হয়। মানে এগুলোকে আমরা চলমান অবস্থাতে দেখতে পাই। কি অবস্থায় দেখতে পাই? চলমান অবস্থাতে কিন্তু আমরা দেখতে পাই। কেমন? কিন্তু তুমি যদি মানে গাড়িতে মানে ট্রেনের মধ্যে না থেকে তুমি ট্রেনের মধ্যে আছো, বাইরে জানলা দিয়ে দেখছো বলে তুমি রাস্তাঘাট, গাছপালা, বাইরে যা কিছু আছে সবকে তুমি চলমান দেখছো। কিন্তু তুমি যদি ট্রেনের বাইরে মাঠে দাঁড়িয়ে থাকতে, রাস্তাতে দাঁড়িয়ে থাকতে, তাহলে কি গাছপালা আর পুকুর যেগুলো তুমি দেখছিলে যে সরে যাচ্ছে পিছন দিকে, সত্যি সত্যি কি সরে যেত? তুমি যদি মাঠেই দাঁড়িয়ে থাকতে দেখতে রাস্তা, পুকুর, যা কিছু গাছপালা, সেগুলো কিন্তু চলমান নয়, বরং তারা স্থির। কেমন? তাহলে তুমি যখন দাঁড়িয়ে দেখছো স্থির অবস্থাতে, মাঠের মধ্যে দাঁড়িয়ে দেখছো, তখন সবকে স্থির দেখছো, তার কারণ মাঠের সাপেক্ষে সেগুলো স্থির। কিন্তু যখন তুমি একটা চলমান ট্রেনের মধ্যে থেকে জানলা দিয়ে দেখছো, তখন সেগুলোকে গতিশীল দেখছো। তাহলে পারিপার্শ্বিকের উপর কিন্তু স্থিতি বা গতি এটা নির্ভর করে, তুমি কোথা থেকে দেখছো সেটার উপর নির্ভর করে। কেমন? যেমন আবার ট্রেন বা বাসের ভেতরে বসে ভেতরের দিকে তাকালে বসার সিট, মেঝে, ছাদ সবগুলো কি দেখো? সবগুলো আমরা স্থির দেখি। বাসে বসে আছো, পাশের সামনের সিট, পিছনের সিট, বাসের ড্রাইভারকেও তুমি তোমার সাপেক্ষে দেখবে স্থান পরিবর্তন করছে না। তোমার পাশে যে বসে আছে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে না, তোমার সাপেক্ষে স্থান পরিবর্তন করছে না। বাসের ছাদ, মেঝে সবগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে না। এবার তুমি বাসের মধ্যে নেই, তুমি রাস্তা থেকে একটা বাসকে চলে যেতে দেখলে, তাহলে বাসের সমস্ত প্যাসেঞ্জারকে তুমি বা সিটগুলো সেগুলোকে তুমি কি দেখবে? চলমান দেখবে, মানে সচল দেখবে। তাহলে কোনো বস্তু স্থির বা গতিশীল সেটা কিন্তু আমরা যে দেখছে তার অবস্থার উপর নির্ভর করছে। কেমন? আমি যদি স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে দেখছি, স্থির মানে গাছপালাকে দেখছি, তখন স্থির মনে হচ্ছে। কিন্তু গতিশীল বস্তু থেকে যখন গাছপালা, রাস্তাঘাটকে দেখছি, তখন সেটা গতিশীল বা সচল কিন্তু মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা যে জিনিসের সাপেক্ষে কোনো বস্তুকে তার মানে বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে সেটা আমরা বিবেচনা করছি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নির্দেশতন্ত্র। কেমন? নির্দেশতন্ত্র বা রেফারেন্স সিস্টেম। কেমন? মানে যদি নির্দেশ বস্তু বলি, সেটাও বলতে পারি আমরা, যে কোনো একটা আগে থেকে নির্দিষ্ট করা হয়েছে, পূর্ব নির্দিষ্ট, যে বস্তুর অবস্থান বা অবস্থা সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা আমরা বর্ণনা করি, সেটাকেই বলা হয় নির্দেশ বস্তু।
কেমন, যার সাপেক্ষে আমরা বিবেচনা করছি, মানে যাকে রেফারেন্স ধরে নিচ্ছি, নিয়ে তার সাপেক্ষে কোনো বস্তু যদি চলছে তাহলে সেটাকে বলবো সচল বস্তু, অন্য একটা বস্তুকে। এবার তার সাপেক্ষে যাকে আমি রেফারেন্স বা নির্দেশতন্ত্র ধরলাম, তার সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন না করে, তার মানে সেটা হবে সচল, মানে স্থির বস্তু। এরকমভাবে কিন্তু আমরা কোনো বস্তু স্থির না গতিশীল সেটা কিন্তু পর্যবেক্ষক যিনি দেখছে তার অবস্থার উপর নির্ভর করে। কেমন, এবার দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, হাতে কলমে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, এবং এখানে আমাদের বলের ধারণা বা তার সঙ্গে বলের একক, সেগুলো আমরা এই ক্লাসে দেখব। আমি যদি এই পেন্সিলটার কথা বলি, এই পেন্সিলটাকে তুমি গতিশীল করো, গতিশীল করতে গেলে কি করতে হবে, হাত দিয়ে আমাকে বল প্রয়োগ করতে হবে, হাত দিয়ে আমি বাইরে কিছু একটা প্রয়োগ করব, তাহলে স্থির বস্তুটা গতিশীল হবে। বা যদি তুমি ফু দাও, হাওয়া দাও, সেটাও তুমি বল প্রয়োগ করছো, তবেই কিন্তু এটা স্থান পরিবর্তন করছে। তাহলে কোনো বস্তু যদি স্থির থাকে সেটাকে যদি আমাকে গতিশীল করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। আবার একটা বস্তু গতিশীল অবস্থা আছে, তাকে থামাতে গেলেও বল প্রয়োগ করতে হবে। একটা স্প্রিংকে বড় করতে গেলে বল প্রয়োগ করতে হবে, তাকে চেপে ছোট করতে গেলেও বল প্রয়োগ করতে হবে। একটা বেলুনকে তার আয়তন পরিবর্তন করতে গেলেও বল প্রয়োগ করতে হবে। তাহলে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করতে গেলে, মানে স্থির থেকে গতিশীল, গতিশীল থেকে স্থির, বা গতিশীল বস্তুর হয়তো বেগটাকে আরও বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, সেই জিনিসগুলো বা কোনো বস্তুর আকার আয়তনের সমস্ত মানে পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদেরকে বাইরে থেকে সেই বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। ওকে, যেমন দেখো মসৃণ মেঝের ওপর একটা ছোট রাবারের বল রাখো, এবার একটা লাঠি দিয়ে আস্তে আস্তে বলটাকে ধাক্কা দাও, বলটা কি স্থির থেকে সচল হলো? অবশ্যই, যখন লাঠি দিয়ে তুমি ধাক্কা দেবে তখন বলটা এদিকে চলে যাবে, সরে যাবে, তাহলে স্থির থেকে সচল হলো মানে গতিশীল হলো। বলটাকে আবার সচল করো, বলটাকে এবার বলটা যেদিকে যাচ্ছে সেই দিক করে ওই লাঠি দিয়ে ধাক্কা দাও। তাহলে ধরো এরকমভাবে বলটা যাচ্ছে, আরও আরেকবার লাঠি দিয়ে মারলাম, তাহলে কী হবে, এই স্পিডে যাচ্ছিল, আরও মারলে আরও জোরে যাবে, তাহলে বলটার বেগ কি বেড়ে গেল? হ্যাঁ, বলটার বেগ কিন্তু বেড়ে গেল। বলটাকে আবার সচল করো, এবার বলটা যেদিকে যাচ্ছে, ধরো বলটা এইদিকে আসছে গড়িয়ার উল্টো দিকে, মানে এটা আসছে এই দিকে বলটার, আমি এইদিকে বল প্রয়োগ করলাম, বা বলটা হয়তো এরকমভাবে যাচ্ছে আর আমি এইদিকে উল্টো দিকে বল প্রয়োগ করছি, বিপরীত দিকে, তাহলে বলটা থেমে না গিয়ে ওই একই দিকে গতিশীল থাকে। বলটার বেগ কি কমে গেল? বলটার বেগ কি হবে? কমবে। যদি একটা বস্তু এইভাবে এগিয়ে আসে আমার দিকে আর আমি এইদিকে উল্টো দিকে বল প্রয়োগ করি, তাহলে থেমে যাবে বা তার বেগটা কমবে, তাই না? এবার ওই চলন্ত বলটাকে পাশ থেকে ধাক্কা মারো, পাশ থেকে, কি দেখতে পেলে বলটা যেদিকে চলছিল ধাক্কার পর কি একই দিকে চলছে, ধরো এরকমভাবে চলছিল, এভাবে আসার কথা, সোজা এরকমভাবে আসার কথা, কিন্তু পাশ থেকে ধাক্কা মেরে দেখতে পেলে কি দিক পরিবর্তন হয়ে গেল, তাই না? তাহলে ধাক্কার পর যেদিকে চলছিল সেদিকে চলছে না, তাহলে কি হচ্ছে, চলার দিকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, বলটাকে আবার সচল করবে, লাঠি দিয়ে একবারে থামিয়ে দাও। তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে বল কাকে বলে? এখানে আমাদের বলের সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে বা কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক অভিমুখটা আমরা পাল্টে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে আমাকে বস্তুর উপর ক্রিয়া করতে হয়, মানে কাজ করতে হয়। ওকে, তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে কোনো বস্তু স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির হচ্ছে, বা গতিশীল বস্তুর অভিমুখ পাল্টে যাচ্ছে বা বেগের মান পাল্টে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? বল বলবো। কেমন, এটাকে বল বলা হয়, বলের সঙ্গে আমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এই বিষয়গুলো বোঝার প্রয়োজন আছে, তার কারণ তোমাদের ক্লাস 6-এ পড়েও যত উঁচু ক্লাসে যাবে তখন তোমাদের কনসেপ্ট থেকে অনেক জটিল প্রশ্ন আসবে, তাহলে বিজ্ঞানের বিষয়গুলো যদি ভালো করে বোঝা না থাকে উঁচু ক্লাসে গিয়ে কিন্তু অসুবিধা হবে। যাতে সেটা অসুবিধা না হয় তার জন্য তোমরা কিন্তু ভালো করে বিষয়গুলো বুঝে নেবে। ওকে, তারপর যেগুলো প্রশ্ন আছে সেগুলো তো আমি বলে দেবো। যেমন বল কাকে বলে? বল হলো একটা ভৌত রাশি যা কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার বা সেই বস্তুর আকার এবং আকৃতির অথবা গতির অভিমুখ পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে। বল একটা ভেক্টর রাশি এবং লব্ধ রাশি। কেমন, লব্ধ রাশি মানে এর মানে মৌলিক রাশিগুলো মিলে তৈরি, আর ভেক্টর রাশি মানে এর মান আর অভিমুখ দুটোই আছে, তাই জন্য একে বলা হয় লব্ধ রাশি। কেমন, তাহলে এই জিনিসগুলো তোমরা পড়বে, বা এখানে রায়মার্টিনের বইয়ের সংজ্ঞাটা আরও ভালো দেওয়া হয়েছে। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয়, মানে কোনো বস্তু থেমেছিল সেটা গতিশীল হলো, বা সচল বস্তু মানে গতিশীল ছিল সেটাকে স্থির করলাম, বা গতিশীল বস্তুর বেগের মান পাল্টে গেল বা দিক পাল্টে গেল, বা কোনো বস্তুর আকৃতি, স্প্রিংটাকে টেনে বড় করলাম বল প্রয়োগ করে বা ছোট করলাম চাপ দিয়ে, সেটা হতে পারে আয়তন, বেলুনটাকে চিপে আমি ছোট করলাম,
বা টাকে টেনে বড় করলাম, তাহলে আকার আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে যে কারণের জন্য হচ্ছে, তুমি কি দিচ্ছ বাইরে থেকে? বল প্রয়োগ করছো, তাই না? তাহলে সেই কারণকে বলবো আমরা বল, এবং বল হচ্ছে লব্ধ রাশি। ওকে, বলের একক মনে রাখবে অবশ্যই, পরীক্ষায় আমাদের আসবে বলের একক। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ওকে, আর কিগ্রা ভার বা কিগ্রা বল এটা আমাদের প্রয়োজন হয় না এখন, কেমন, এটা আমাদের দরকার নেই, তুমি জেনে রাখতে পারো, কিন্তু আমাদের এসআই এককের এককটাই দরকার হয়, সেটা হচ্ছে নিউটন। আর সিজিএস একক মনে রাখবে, সেটা হচ্ছে ডাইন। তাহলে বলের এসআই একক নিউটন, এসআই পদ্ধতিতে ডাইন। ভালো করে কিন্তু এটা করবে, ওকে, যাতে কোনোভাবেই ভুল না হয়। ক্লিয়ার? এবার আমরা এইখানে আমাদের সারাদিনের আমাদের অনেক কিছু কাজ দিয়েছে, সেই কাজগুলোর মধ্যে আমরা দেখি কিছু কিছু কাজ আমাদের টানা, কিছু কিছু কাজ হচ্ছে ঠেলা। কোনটা টানা কোনটা ঠেলা এবার আমরা দেখব। প্রথম দেখো, ড্রয়ার বের করলে, ড্রয়ার যদি তুমি বের করো, ড্রয়ারটাকে ধরে তুমি নিচে এরকমভাবে টানবে, তোমার দিকে টানবে, তাহলে ড্রয়ার বের করলে মানে ড্রয়ারটাকে টেনে খুললে, তাহলে এখানে টানার কাজটা হবে। ড্রয়ার যখন বন্ধ করবে আবার ধরে ধরে ঠেলে দেবে, তাহলে ঠেলা। বন্ধ করলে ঠেলা। ফুটবলে কিক মারলে, ফুটবল যদি হয় তাহলে কিক মারলে, কিক মারলে মানে কি ঠেলে দিলে, তাই না? কিক মারা মানে ঠেলা, তাহলে এটা ঠেলা হবে। জামার বোতাম ফুটো দিয়ে বোতামে ঢোকালে, তাহলে ফুটো ছিল, বোতামটা ঠেলে ভরলে, তাহলে ঠেলা। বোতাম যখন লাগাও, বোতাম লাগানো মানে হচ্ছে ঠেলা, আর বোতাম খোলা মানে হচ্ছে টানা। ওকে, বোতাম লাগানো মানে ঠেলা, আর বোতাম খোলা মানে টানা। দরজা খুললে, দরজা যখন তুমি খুলবে তখন কি হবে? দরজা খোলা মানে, দরজা খুললে ভেতর দিকে খোলে, তাহলে যে কোনো দরজা ভেতর দিকে খুলবে মানে ঠেলতে হবে, তাই না? তাহলে দরজা খোলা মানে ঠেলা। আর দরজা বন্ধ করা, দরজা বন্ধ করা যখন বাইরে থেকে তুমি দরজাটা বন্ধ করবে তখন সেটা হচ্ছে টানা। কেমন? দরজা বন্ধ করা মানে সেটা হচ্ছে টানা। টেবিল সরালে, টেবিল সরাতে গেলে ধরো যদি এটা যদি টেবিল হতো, এটা যদি টেবিল হতো, তাহলে আমি এটাকে লাগাবো, তাহলে আমি টানলাম, ঠেললাম, আবার টানলাম, এদিকে ঠেললাম, এদিকে ঠেললাম, আবার হয়তো নিচের দিকে একটু টানলাম, তাহলে টানা ঠেলা সবই করতে হয় আমাকে। টেবিল সরাতে গেলে টানা ঠেলা দুটোই করতে হয়, কেমন? তাহলে টানা ঠেলা দুটোই হবে। গাছ থেকে ফুল তুললে, তাহলে ফুল তুলতে গেলে টেনে তুলতে হয়, কেমন? টেনে তুলতে হয়, তাহলে টানা। বটি দিয়ে ফল কাটবে, তখন ফলটাকে ধরে চাপ দিতে হয়, ঠেলতে হয়, কেমন? তাহলে ফল কাটার ব্যাপারটা হবে এখানে ঠেলা। এরপর বলছে কুয়ো থেকে জল তোলা, কুয়ো থেকে যখন জল তোলা তখন দড়ি দিয়ে আমার নিচের দিকে মানে ওপর দিকে টানতে হয়, তাহলে বালতিটা নিচ থেকে উপরে উঠে আসে, তাহলে টানা। কুয়ো থেকে জল তোলা মানে সেটা হচ্ছে টানা, তাহলে টানা। ব্যাগের চেন খুললে, ব্যাগের চেন খুলতে গেলে টানতে হয়, তাহলে টানা। আর যখন চেন আটকাবে তখন ঠেলতে হয়, কেমন? প্লাগ গুজলে, প্লাগ যখন আমরা কারেন্টের এই এতে বোর্ডে যখন গুজি তখন ঠেলে দিই, ঠেলে আটকায়, তাহলে এটা ঠেলা, ঠেলা হবে উত্তর, কেমন? আর আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, ব্যাগের চেন খোলা বলেছে, তাই তো? ব্যাগের চেন খুলতে গেলে টানা, ঠিক আছে। আর ব্যাগের চেন যদি আটকায়, আটকানোর ক্ষেত্রেও আমার ঠেলা নয়, আমরা টেনেই লাগাই, তাই না? ঠেলে যে লাগাই তা কিন্তু নয়, সেখানেও কিন্তু আমরা টানারই কাজ করি, কেমন? টানারই কাজ করি। টানা ঠেলা দুটোভাবেই করতে পারো তুমি। ব্যাগের চেন যখন লাগাও তখন এরকমভাবে টানতে পারো, এরকমভাবে ঠেলতে পারো, কেমন? দুটোই করতে পারো, দুটোতে আমরা টানার কাজই মেনলি হয়, টেনেই আমরা কাজগুলো করি। ওকে, তাহলে টানাটাই লিখবে। প্লাগ বুঝি, আর প্লাগ যখন খুলবে তখন টানা, টানা। জামার টিপ বোতাম খুললে, বোতাম খোলা, বোতাম খোলা মানেই টানা, আর বোতাম লাগানো মানে ঠেলা। কোল্ড ড্রিঙ্কসে যখন ঢাকনা খুলে বা ছিপি খোল, কোনো জিনিস খোলা, খোলা মানেই টানা। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। নেক্সট আমরা এখানে দেখব যেটা, সেটা হচ্ছে বলের প্রভাব। কেমন? বলের প্রভাবে দেখো, এই যে একটা রাবার নিয়েছে, রাবার ব্যান্ড নিয়েছে, নিয়ে টেনে বড় করা হয়েছে, তাহলে ব্যান্ডটা প্রসারিত হলো কেন? তাই যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করে আমরা এটা করছি। স্পঞ্জ নিয়ে চিপে ধরে তাহলে চুপসে গেল, কেমন? স্প্রিং নিয়ে চাপ দিচ্ছি, তাহলে তার দৈর্ঘ্যটা মানে সংকুচিত হয়ে গেল, ছোট হলো। আর যদি টানো তাহলে স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে। তাহলে এরকমভাবে বল প্রয়োগ করে বস্তুর আকৃতি এবং আয়তন পরিবর্তন কিন্তু হয়। কোনো স্প্রিংকে দুই দিক ধরে চাপ দিলে সেটা যতটা সংকুচিত হয়, আলতো করে চাপলে ততটা সংকুচিত হয়। হালকা দেবে তাহলে কম সংকুচিত হয়, জোরে চাপ দিলে বেশি সংকুচিত হবে, কেমন?
তেমনি থেমে থাকা কোনো ফুটবলকে পা দিয়ে ধাক্কা দিলে সেই ফুটবল অনেকটা দূর এগোবে যদি ধাক্কা জোরালো হয়। জোরে কিক মারলে জোরে দূরে অনেকটা দূরে যাবে, আলতা করে ধাক্কা দিলে ফুটবলটা অল্প দূরে যাবে। ছোট বাচ্চারা ধাক্কা দেবে, ফুটবল কিক মারবে, অল্প দূর যায়, তাহলে তো শক্তিটা কম। বড়রা আরও জোরে কিক মারে, তাই জন্য ফুটবলটা আরও দূরে যায়। তাহলে বোঝা গেল বলের মান যত বেশি হবে বলের প্রভাবে সংঘটিত মাত্রাও বেশি হবে। কেমন? বলের মান বেশি না কম তা আন্দাজ বা পরিমাপ করার জন্য বল প্রয়োগে ফলাফল দেখা বা পরিমাপ করা হয়। বলের সংজ্ঞা আমরা সহায়িকা থেকে দেখলাম, পারুল থেকেও দেখলাম, প্রান্তিক এই আমাদের রায়মার্টিন থেকেও দেখলাম। এবার এখানে টেক্সট থেকে দেখে নাও, আমাদের টেক্সট বইও দেওয়া হয়েছে। দেখো, বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা দিক পরিবর্তন হয় বা বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। খুব সুন্দর দিয়েছে, এটাই করবে। কেমন? আর এটা ভালো করে করবে। কেমন? বলের সংজ্ঞা, আর বলের যেটা এসআই একক নিউটন, আর অন্য একক মানে কি একক, একটা সিজিএস একক, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস একক হচ্ছে ডাইন, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, এরপরে আমরা স্পর্শহীন বল যেটা রয়েছে সেটাও আজকের ক্লাসে দেখব। কেমন? এখানে বলছে যে তুমি এখানে ঘটনা দিয়েছে, ঘটনা দেখবে যে তুমি পা দিয়ে ফুটবলে ধাক্কা দিচ্ছ। কি দিয়ে বল প্রয়োগ করছো? না তো পা দিয়ে, পা পা দিয়ে বল প্রয়োগ করছো। কিসের ওপর বল প্রয়োগ করছো? না তো ফুটবলের ওপর। এগুলো সহজ জিনিস, আমি জাস্ট অনেক সময় স্কুলে এগুলো ফিল আপ করতে দেয়, তাই জন্য আমি এটা করে দিচ্ছি। তাহলে ফুটবলের ওপর বল প্রয়োগ করছো, তারা একে অপরকে স্পর্শ করেছে। হ্যাঁ, স্পর্শ করে পা দিয়ে তুমি ফুটবলে টাচ করবে তবেই ফুটবলটা সরবে, তাছাড়া তো সরে না, তাই না? কিক মারার জন্য ফুটবলটাকে টাচ করতে হয়। স্পর্শ না করলে, এটা ফুটবল হচ্ছে, হয়তো ফুটবল কিক মারবে, কখনোই সরবে না, যতক্ষণ না ওকে পাটা টাচ হবে ততক্ষণ সরবে না। তাহলে স্পর্শ যদি না করতাম, টাচ যদি না করতাম, তাহলে ফুটবলটা কি কী থাকতো? স্থির থাকতো। কেমন? স্পর্শ না করলে কি হতো? ফুটবলটি স্থির থাকতো। হাতুড়ি দিয়ে পেরেক পুঁতছো, ধরো পেরেক একটা হাতুড়ি দিয়ে আমি ঠুকছি, কিন্তু আমি হাতুড়িটা যদি না ঠুকে যদি টাচ করে রাখতাম, তাহলে পেরেকটা ভেতরে যাবে? দেওয়ালের ভেতরে যাবে? যাবে না। জোরে ধাক্কা মারতে হবে, তবেই কিন্তু পেরেকটা দেওয়ালের ভেতরে ঢুকবে। কেমন? তাহলে হাতুড়ি দিয়ে পেরেক পুঁতছো, কি দিয়ে বল প্রয়োগ করছো? না তো হাতুড়ি দিয়ে, হাতুড়ি দিয়ে বল প্রয়োগ করছো। কিসের উপর বল প্রয়োগ করছো? না তো পেরেকের ওপর। তারা কি একে অপরকে স্পর্শ করে আছে? হ্যাঁ, তারা একে অপরকে স্পর্শ করে আছে। কেমন? স্পর্শ না করলে কি হতো? পেরেক পোতা হতো না, পেরেক পোতা কেমন হতো না। ওকে, এবার এখানে আমাদের বলছে পেন দিয়ে লিখছো। কেমন? পেন দিয়ে লেখার সময় কি দিয়ে লিখছো? তাহলে পেন দিয়ে, এগুলো সহজ জিনিস, পেন দিয়ে লিখছো। কিসে বল প্রয়োগ করছো? কাগজের ওপরে, তাই না? পেনের ওপর বা কাগজের ওপর হতে পারে। পেনের অবলিক কাগজের ওপর, পেন অবলিক কাগজের ওপর বল প্রয়োগ করছো। আর স্পর্শ করে আছে, হ্যাঁ। আর যদি স্পর্শ করা না হতো তাহলে লেখা সম্ভব হতো না। ওকে, তাহলে স্পর্শ করতে হয় তবেই কিন্তু আমরা বল প্রয়োগ করতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় স্পর্শ না করেও বল প্রয়োগ করা, যেমন এইটাকে আমি সরাবো, পেন্সিলটাকে সরাবো, তাহলে আমাকে ঠেলে বল প্রয়োগ করতে, বইটাকে সরাবো, এই বইটাকে যদি সরাতে হয় তাহলে আমাকে স্পর্শ করে বল প্রয়োগ করতে হয়, স্পর্শ করে টানা ঠেলাগুলো করতে হয়। কিন্তু ধরো এই পেরেকটাকে আমি নিয়ে আসবো, কিন্তু আমি স্পর্শ করে আনবো না, তাহলে আমি একটা শক্তিশালী চুম্বক কাছে নিয়ে আসবো, যেই কাছে নিয়ে আসবো সাটাস করে একদম পেরেকটা চুম্বকের গায়ে লেগে যাবে, তাহলে এখানে স্পর্শ করার প্রয়োজন হয় না, কাছে আনলেই এটা কিন্তু হয়ে যায়। বা এটাকে আমি ওপরে নিয়ে যাব, ওপরে নিয়ে যেতে যদি হয় তাহলে আমাকে এই পেন্সিলটাকে ওপরে নিয়ে যেতে হলে আমাকে বল প্রয়োগ করে উপরে আনতে হবে, কিন্তু নিচে যেতে গেলে আমাকে বল প্রয়োগ করার দরকার নেই, হাত ছেড়ে দিলে আমি এই জিনিসটা কিন্তু নিচের দিকে পড়বে। এখানেও বল কাজ করে, কিন্তু সেটা হচ্ছে স্পর্শহীন বল। কারণ স্পর্শহীন বল, তাহলে এখানে দেখতে পাচ্ছি চুম্বক কোনো নির্দিষ্ট কিছু মানে পদার্থের উপর, মানে চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট,
এগুলোকে আকর্ষণ করতে পারে, তাই না? তাহলে চুম্বক কি করতে পারে? লোহা, নিকেল, কোবাল্ট এই সমস্ত চৌম্বক পদার্থগুলোকে আকর্ষণ করতে পারে। কেমন? তাহলে লোহা যে সমস্ত পদার্থকে চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করতে পারে তাদের বলা হয় চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। ওকে, এটা দেখবে। তারপরে এই যে আমি কোনো বস্তুকে ছেড়ে দিচ্ছি, উপর থেকে নিচের দিকে পড়ছে, বা গাছ থেকে ফলগুলো নিচের দিকে পড়ছে, একটা বলকে জোরে উপর দিকে ছুটলে কিছুক্ষণ পর আবার নিচে এসে পড়লো, তাহলে যে কোনো বস্তুকে পৃথিবী কী করে? সবসময় নিজের কেন্দ্রের দিকে টানে। যে বল দিয়ে টানে তার নাম হচ্ছে কি বল? অভিকর্ষ বল। তোমরা এটা জানো। কেমন? অভিকর্ষ বলের আর একটা নাম হচ্ছে ওজন। আর এটা একটা যেহেতু বল, তার জন্য এসআই একক কী হবে? নিউটন। এসআই একক হবে নিউটন। ওকে, আর ওজন মানেই হচ্ছে বল। সেটাকে আমরা কিসে মাপি? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপি। ওজনকে কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপা যায়। সূচক থাকে, এখানে দাগ কাটা থাকে, একটা ভার চাপিয়ে দিলে স্প্রিংটা নিচের দিকে নেমে যাবে, সূচকটা কত দাগে আসলো সেটা থেকে আমরা তার ওজনটা পরিমাপ করতে পারবো। তাহলে ওজন কিসের সাহায্যে পরিমাপ করা যায়? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। ওকে, তাহলে এখানে চৌম্বক পদার্থ কাকে বলে? স্পর্শহীন বল কাকে বলে? কেমন? তারপরে এই যে অভিকর্ষ বল কাকে বলে আমরা দেখলাম। পৃথিবীর ওপরে বা পৃথিবীর কাছাকাছি থাকা প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, পৃথিবীর এই আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। ওজন কাকে বলে? যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বা ভার বলে। এর এসআই একক নিউটন। এগুলো আমরা দেখলাম। ওকে, আর রায়মার্টিন থেকেও তোমরা এগুলো করতে পারো। রায়মার্টিনের থেকে দেখো এই যে বল কাকে বলে সেটা আমরা করেছি, বলের একক দেখেছি। স্পর্শহীন বল কাকে বলে এই সংজ্ঞাটা, স্পর্শহীন বল কাকে বলে সেটা দেখবে। উদাহরণ হচ্ছে চৌম্বক বল, কেমন? অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল, এটা ক্লাস 8-এ তোমরা পড়বে। এগুলো হচ্ছে সব স্পর্শহীন বল, স্পর্শ না করেই এই বলগুলো কাজ করে। ওকে, আবার এখানে এই যে প্রশ্নটা আছে এটা দেখবে, চৌম্বক পদার্থ কাকে বলে। আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 90% স্কুলে প্রশ্নটা আসবে। অভিকর্ষ বল কাকে বলে? কেমন? পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। এর এসআই একক নিউটন। অভিকর্ষ বলের অপর নাম হচ্ছে ওজন। এগুলো কিন্তু ভালো করে করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস এই চ্যাপ্টার থেকে। কেমন? আর ইম্পর্টেন্ট যে কোশ্চেন আনসার সেগুলো আমরা রেফারেন্স বই থেকেও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে যাবে, তারপর সেখান থেকে প্লেলিস্ট অপশানে যাবে। প্লেলিস্টে গেলেই দেখবে আমাদের এই শিলা খনিজ পদার্থ, এখান থেকে 3টে ক্লাস দিয়েছি। মাপযোগ বা পরিমাপ, সেখান থেকেও আমাদের 3টে ক্লাস আমরা এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সব তোমাদের আমরা আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু ওই ক্লাস 6-এর পরিবেশের প্লেলিস্ট থেকে দেখে নিও। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আর ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।